বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। কাঁদায় আটকে পড়া ট্রাম্প ইরানের ফাঁদ থেকে উদ্ধার পেতে চীনের দুয়ারে হাজির হয়েছেন। কোনো প্রকার রাখ ঢাক না করেই বলেছেন চীনের সাথে তিনি এ নিয়ে আলোচনা করবেন। আশা প্রকাশ করেন যে সমস্যার সমাধান হবে। আবার স্বভাব সুলভভাবে হুমকিও দিয়েছেন। আসলে হরমুজ প্রণালীতে যুদ্ধ বন্ধের ঘোষণার মধ্য দিয়ে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটে গেছে। এখন দরকার সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ তৈরি করা। সেই চেষ্টা এখন ট্রাম্প করছেন, কিন্তু সেই পথও সহজ নয়। ফলে হাজির হয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং এর দরবারে। অপরদিকে ইরান তার শর্ত থেকে এক চুলও নড়েনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গরিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নেয় তবে ইরানও হরমুজ প্রণালী খুলে দিতে প্রস্তুত। তিনি খুব স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ প্রত্যাহার করে, নিষেধাজ্ঞা তুলে নেয়, ইরানের আটকে থাকা অর্থ ফেরত দেয় এবং যুদ্ধ বন্ধ করে, তবে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে প্রস্তুত। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সাথে চলমান আলোচনায় স্থবির হয়ে পড়েছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসের পর মাস উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও আমেরিকা ও ইসরায়েলের সামরিক লক্ষ্য এখনও অর্জিত হয়নি। চীন সফরের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ইরানকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। তবে তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে রাজি না হয়, তবে তিনি নতুন করে যুদ্ধের হুমকিও দেন। ট্রাম্প বলেন, ইরান আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। সামরিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এসব হুমকির এখন আর কোনো মূল্য নেই। যুদ্ধে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের সাফল্য প্রমাণ হয়ে গেছে। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় এখন প্রায় $29 বিলিয়ন পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি ও স্থাপনা মেরামতের সম্ভাব্য খরচ বাদ দিয়েই এই খরচ ধরা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, 2 সপ্তাহ আগে পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কংগ্রেসকে ব্যয়ের যে পরিসংখ্যান দিয়েছিলেন, এটা তার চেয়ে অন্তত $400 কোটি বেশি। মার্কিন এক যুদ্ধ বাজেট বিশেষজ্ঞ বলছেন, এই সংঘাতের ফলে শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের পকেট থেকে অন্তত $1 লাখ কোটি খসতে যাচ্ছে। একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ওই মেরামতের খরচ ও ক্ষতিগ্রস্ত সম্পদ প্রতিস্থাপনের হিসাব ধরলে মোট খরচ গিয়ে দাঁড়াতে পারে $40 থেকে $50 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অচল অবস্থায় রয়েছে মূলত পরমাণু ইস্যুতে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের সীমাবদ্ধতার বিষয়ে কোনো পক্ষই একমত হতে পারছে না। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এটি তাদের একটি অধিকার, জানিয়ে কোনো আপোষ হবে না। অপরদিকে ট্রাম্প বলেছেন, আমি যখন ইরান নিয়ে কথা বলি তখন একমাত্র যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না। তেহরান সম্প্রতি মার্কিন প্রস্তাবের প্রতিক্রিয়ায় দাবি করেছে, ওয়াশিংটনকে এই অঞ্চলের সব ধরনের যুদ্ধ বন্ধ করতে হবে। হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব স্বীকার করতে হবে, সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। ট্রাম্প ইরানের এই দাবিগুলোকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। এরপর থেকে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের চীন সফরের মধ্য দিয়ে যদি সংকট সমাধানের পথ বের না হয়, তাহলে যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ী অচল অবস্থার মধ্যে পড়বে। ইরানের সাথে নতুন করে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব ব্যাপার। চীনের সহায়তা নিয়ে ট্রাম্প অবশ্য এই কথাও বলেছিলেন, ইরান বিষয়ে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই বলে আমি মনে করি। শান্তিপূর্ণ উপায়ে হোক বা অন্য কোনোভাবে আমরাই এই যুদ্ধে জয়ী হব। অপরদিকে ইরানও পুরোপুরিভাবে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন, ইরানের হাতে থাকা অর্ধেকের বেশি মিসাইল মজুদ রয়েছে। আসলে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ইরান এখন প্রস্তুত। পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর থেকে টোল আদায়ের বিষয়ে একমত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। তবে ইরান ও চীনের পক্ষ থেকে এই খবরের কোনো সত্যতা স্বীকার করা হয়নি। সিএনএন বলছে, ইরান কার্যকরভাবে প্রণালীটি স্বাভাবিক বাণিজ্যিক চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে। তেহরান ঘোষণা করেছে, জাহাজগুলোকে তাদের জলসীমার মধ্য দিয়ে যেতে হবে এবং ট্রানজিট ফি দিতে হবে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ দিয়েছে। ওয়াশিংটনের কৌশল হল, বিশ্ব যদি আগের মতো প্রণালীটি ব্যবহার করতে না পারে, তবে ইরানও তা ব্যবহার করতে পারবে না। দুই পক্ষের চাপের মুখে একটি অনির্দিষ্টকালের অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এই সংকট থেকে অবিলম্বে বেরিয়ে আসার কোনো পথ নেই।
উভয় পক্ষ অনড় থাকায় স্বাভাবিক ফল হবে হরমুজের স্থিতাবস্থা তাদের মেনে নিতে হবে। ইরানের নেতারা প্রয়োজনে দেশকে অর্থনৈতিক পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিতেও প্রস্তুত। ইরানের নেতারা আদর্শবাদী, তারা মধ্যপ্রাচ্যকে মার্কিন প্রভাব মুক্ত করতে চায়, পাশাপাশি ইসরায়েলকে মোকাবেলা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের অবরোধ সময়ের সঙ্গে আরও জটিল হবে। এদিকে যুক্তরাষ্ট্রকে পরিত্যাগ করে নতুন সামরিক জোটের দিকে এগিয়ে যাচ্ছে আরব দেশগুলো। চলমান যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে নিরাপত্তা বিন্যাসে নতুন রূপ নিতে যাচ্ছে। পাকিস্তান ইঙ্গিত দিয়েছে সৌদি আরবের সঙ্গে তার পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে যোগ দিতে পারে তুরস্ক ও কাতার। ব্লুমবার্গের এক প্রতিবেদনে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে। এটি একটি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে প্রসারিত হতে পারে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের কারণে সৃষ্ট তীব্র আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটেছে। ব্লুমবার্গের তথ্যমতে একটি স্থানীয় টেলিভিশন সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, যদি কাতার ও তুরস্ক এ বিদ্যমান চুক্তিতে যোগ দেয় তবে এটি একটি স্বাগতযোগ্য পদক্ষেপ হবে। পাকিস্তানের মন্ত্রী বলেন, এ উদ্যোগের লক্ষ্য হল আঞ্চলিক স্থিতিশীলতা ও সম্মিলিত নিরাপত্তা শক্তিশালী করার জন্য সমমনা দেশগুলোর মধ্যে সহযোগিতার একটি বৃহত্তর মঞ্চ তৈরি করা। 2025 সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তান একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করে, যার অধীনে যে কোনো একটি দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য হবে। সৌদি আরবের সাথে তুরস্ক ও পাকিস্তানের জোট দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য বদলে দেবে। চীনের মিত্র পাকিস্তানের সাথে তুরস্ক, সৌদি আরবের সাথে সামরিক জোট হলে ভারত প্রচণ্ড চাপের মুখে পড়বে। ইতোমধ্যে কূটনৈতিকভাবে ভারত অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইরান যুদ্ধ কেন্দ্র করে শুধু মধ্যপ্রাচ্য নয়, দক্ষিণ এশিয়াতেও এর বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের উপর আগ্রাসন চলাকালীন সময়ে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন এমন খবর প্রকাশের পর প্রচণ্ড চাপের মুখে পড়েছে আরব আমিরাত। নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, এই সফর ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক সাফল্যের পথ প্রশস্ত করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধের সময় সামরিক ও নিরাপত্তা প্রচেষ্টার সমন্বয় করতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান অন্তত দুবার গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া যুদ্ধের মধ্যে গত মার্চ ও এপ্রিলে মাসে দুবার সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করেন। ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করতে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে আয়রন ডোম ব্যাটারি এবং সামরিক কর্মী পাঠায়। সংযুক্ত আরব আমিরাত যুদ্ধের সময় ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে, যার মধ্যে পারস্য উপসাগরের লাভান দ্বীপে একটি শোধনাগার রয়েছে। নেতানিয়াহুর আমিরাত সফরের খবর প্রকাশের পর আতঙ্কে আছে দেশটি। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত এখনও ভুল পথ অনুসরণ করছে। তেহরান এই অঞ্চলে কোনোভাবেই একটি সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল ঐক্য তৈরি হতে দেবে না। তিনি আরও বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি এবং বাস্তবে কোনো কার্যকর যুদ্ধবিরতি নেই। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো রাজনৈতিক চুক্তির স্পষ্ট সম্ভাবনাও নেই। বিশ্লেষকরা বলছেন, যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে আরব আমিরাত বড় ধরনের ইরানি হামলার মুখে পড়বে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা উন্নয়নের জন্য একটি ব্যাপক ভিত্তিক পরিকল্পনা চূড়ান্ত করেছে ইরানের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক সংসদীয় কমিশন। একই সঙ্গে গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রস্তাব আনা হয়েছে। সংসদীয় কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা উন্নয়ন পরিকল্পনা শীর্ষক একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। সংসদ অধিবেশন পুনরায় শুরু হলে এটি পর্যালোচনা করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পরামর্শ নেওয়া হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হয়েছে। ইব্রাহিম আজিজি বলেন, হরমুজ প্রণালী ইরানের মালিকানাধীন এবং এটি বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ। ইরান এখন এই ভৌগোলিক সম্পদকে বিদ্যুৎ উৎপাদন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিরক্ষা এবং সামুদ্রিক সেবার কাজে লাগাতে চায়। নতুন এই পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালীতে শত্রু ভাবাপন্ন দেশগুলোর কোনো জাহাজ বা কোনো অজুহাতেই কোনো সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না। কমিশনের পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডারদের বিচার ও লক্ষ্যবস্তু করার আহ্বান
জানানো হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পেছনে তাদের ভূমিকার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের নেতাকে যেভাবে শহীদ করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট এবং জায়নবাদী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঠিক একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা আমাদের অধিকার। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন করে, তবে ইরান সরকার তাকে 50 মিলিয়ন ইউরো পুরস্কার দিতে বাধ্য থাকবে। ইব্রাহিম আজিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকানরা এখন এই অঞ্চলে নিষিদ্ধ। তারা পালিয়েছে এবং কয়েকশো মাইল দূরে ভারত মহাসাগরে অবস্থান করছে। যুদ্ধের পর বিশ্ব এখন ইরানকে ভিন্নভাবে দেখছে। তারা জানে জাতীয় স্বার্থ নিরাপত্তার প্রশ্নে ইরান কোনো আপোষ করবে না। এদিকে হরমুজ প্রণালী দিয়ে আঞ্চলিক ঘাঁটিগুলোতে মার্কিন অস্ত্র পরিবহন আর সহ্য করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের সেনাবাহিনী। বুধবার সেনাবাহিনী ঘোষণা করেছে, এই গুরুত্বপূর্ণ নৌপথটি এখন থেকে দেশটির সশস্ত্র বাহিনীর সমন্বিত কৌশলগত নিয়ন্ত্রণে থাকবে। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক অনুষ্ঠানে বলেন, এখন থেকে আমরা মার্কিন অস্ত্রশস্ত্রকে হরমুজ প্রণালী অতিক্রম করে আঞ্চলিক ঘাঁটিগুলোতে প্রবেশ করতে দেব না। তিনি উল্লেখ করেন, যে কোনো দেশ এই জলপথ ব্যবহার করতে চাইলে তাকে অবশ্যই ইরানের সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে তা করতে হবে, যাতে ক্ষতিহীন পারাপার নিশ্চিত করা যায়। জেনারেল আকরামিনিয়ার তথ্য মতে, হরমুজ প্রণালীর পশ্চিমাংশ এখন থেকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর অধীনে এবং পূর্বাংশ ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। তিনি জানান, এই সমন্বিত নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে এই অঞ্চলের উপর ইরানের সার্বভৌমত্ব যেমন বৃদ্ধি পাবে, তেমনি এটি থেকে অর্জিত রাজস্ব দেশের তেল খাতের আয়ের দ্বিগুণ পর্যন্ত হতে পারে। আকরামিনিয়া জোর দিয়ে বলেন, শত্রুরা 2 দশক ধরে হামলার পরিকল্পনা করলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও স্থল অভিযানের মুখে তারা ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র, পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা বা রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করার মতো শত্রুর প্রতিটি লক্ষ্যই ভেস্তে গেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সামরিক নীতি এখন আক্রমণাত্মক এবং শত্রুর যে কোনো ভুল পদক্ষেপের চরম জবাব দেয়া হবে। একই দিনে আমলে আয়োজিত এক অনুষ্ঠানে আইআরজিসির নৌবাহিনীর সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক অপারেশন বিভাগের উপপ্রধান সৈয়দ সিয়াহ সোরানি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমেরিকা বা ট্রাম্প ব্যক্তিগতভাবে যদি কোনো বোকামি করতে চান, তবে আমরা পারস্য উপসাগরকে মার্কিন মেরিন সেনাদের জন্য বিশ্বের বৃহত্তম নীল কবরস্থানে পরিণত করব। ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উষ্ণ অভ্যর্থনা জানানোর কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার এক্সে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। গত 28 ফেব্রুয়ারি কোনো উস্কানি ছাড়াই ইরানের উপর শুরু হওয়া আগ্রাসনের পর নেতানিয়াহু সম্প্রতি আরব আমিরাত সফর করেন এবং বিষয়টি জনসম্মুখে আনেন। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সফরকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি লিখেছেন, ইরানের নিরাপত্তা সংস্থাগুলো অনেক আগেই আমাদের নেতৃত্বকে যা জানিয়েছিল, নেতানিয়াহু এখন সেটি জনসম্মুখে প্রকাশ করছেন। তিনি আরও বলেন, ইরানের জনগণের সঙ্গে শত্রুতা করা একটি নির্বোধের জুয়া, আর এই কাজে ইসরায়েলের সঙ্গে হাত মেলানো ক্ষমার অযোগ্য। আরাকচি তার পোস্টে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেন, যারা ইসরায়েলের সঙ্গে যোগসাজশ করে এই অঞ্চলে বিভেদ সৃষ্টি করতে চাইছে, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। রয়টার্সের বরাতে জানা গেছে, ওমান সীমান্তের কাছে দুবাইয়ের আল আইন শহরে 26 মার্চ নেতানিয়াহু এবং আল নাহিয়ানের মধ্যে দীর্ঘ কয়েক ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। হরমুজ প্রণালীর সার্বভৌম অধিকার এবং জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মাস্কাটে একটি গুরুত্বপূর্ণ আইনি ও কারিগরি বৈঠকে মিলিত হয়েছে ইরান ও ওমানের প্রতিনিধি দল। ওমানের রাজধানীতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ক মহাপরিচালক আব্বাস বাঘের পৌর এর নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল ওমানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় উভয় পক্ষই হরমুজ প্রণালীর উপর তাদের নিজস্ব সার্বভৌম অধিকার এবং এখতিয়ারের উপর জোর দেন। তারা স্পষ্ট করেন, এই প্রণালীর বিশাল অংশ উভয় দেশের আঞ্চলিক জলসীমার অন্তর্ভুক্ত। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উপকূলীয় দেশগুলো তাদের উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত জলসীমা দাবি করতে পারে। যেহেতু হরমুজ প্রণালী এর সংকীর্ণতম স্থানে মাত্র 21 নটিক্যাল মাইল প্রশস্ত, তাই গাণিতিক নিয়মেই এখানে আন্তর্জাতিক কোনো করিডোর অবশিষ্ট থাকে না। পুরো জলপথটি ইরান ও
ওমানের জলসীমার মধ্যে পড়ে। সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে ইরান তার দীর্ঘদিনের কূটনৈতিক দ্বিধা কাটিয়ে এই জলপথের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক আইনের 12 মাইল জলসীমা নীতি ব্যবহার করে এখন থেকে ইরান এই প্রণালী দিয়ে চলাচলকারী ট্রাফিক নিয়ন্ত্রণ ও তদারকি করবে। পারস্য উপসাগরে একটি নৌযান থেকে 4 জন ইরানি নাগরিককে আটকের ঘটনায় কুয়েতের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে সংশ্লিষ্ট নাগরিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান। বুধবার এক্সে দেয়া এক পোস্টে আরাকচি অভিযোগ করেন, কুয়েত ছোট একটি ইরানি নৌকায় অবৈধভাবে হামলা চালিয়েছে এবং তাতে থাকা নাবিকদের গ্রেফতার করেছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, এই পদক্ষেপটি মূলত এই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা। তিনি বলেন, ইরান ও তেহরানের ওপর মার্কিন ইসরায়েলি আগ্রাসন এবং তার জবাবে কুয়েত সহ আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার ফলে এই অঞ্চলটি এরই মধ্যে চরম উত্তেজনার মধ্যে রয়েছে। আরেকটি পোস্টে উল্লেখ করেন, বিভেদ সৃষ্টির স্পষ্ট উদ্দেশ্যে কুয়েত বেআইনিভাবে একটি ইরানি নৌকায় হামলা চালিয়েছে এবং আমাদের 4 নাগরিককে আটক করেছে। এই অবৈধ ঘটনাটি এমন একটি দ্বীপের কাছে ঘটেছে যা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করে আসছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া এবং এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হওয়া আগ্রাসনের সময় কুয়েতের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। আগ্রাসনের শুরু থেকেই ইরান কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে আসছিল। এতে ওই আরব দেশে অবস্থানরত মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। ইরান আগেই কুয়েতকে পরামর্শ দিয়েছে, ভবিষ্যতে ইরানি প্রতিশোধমূলক হামলা থেকে বাঁচতে চাইলে তাদের ভূখণ্ড থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কার করা উচিত। দক্ষিণ লেবাননের রশেইফ শহর থেকে হাদ্দাথার দিকে অগ্রসর হওয়ার চেষ্টাকালে একটি ইসরায়েলি সামরিক বাহিনীর উপর সমন্বিত অতর্কিত হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার স্থানীয় সময় দুপুর 2টায় এই অভিযান চালানো হয় বলে লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা তাদের দিনের 10তম বিবৃতিতে নিশ্চিত করেছেন। বিবৃতি অনুযায়ী ইসরায়েলি বাহিনীর একটি দল 2টি নামের সাঁজোয়া যান এবং একটি D9 আর্মার্ড বুলডোজার নিয়ে রশেইফ থেকে হাদ্দাথার দিকে এগোচ্ছিল। হিজবুল্লাহর যোদ্ধারা আগে থেকেই 2 শহরের মধ্যবর্তী একটি পাথরের কারখানার কাছে সুবিধাজনক অবস্থানে ওত পেতেছিলেন। অভিযান শুরু হয় একটি শক্তিশালী আইইডি বিস্ফোরণের মাধ্যমে, যা অগ্রগামী একটি ইসরায়েলি সাঁজোয়া যানকে সরাসরি আঘাত হানে। এর ফলে ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রা থমকে যায়। এরপর যোদ্ধারা মাঝারি মেশিনগান দিয়ে ব্যাপক গুলিবর্ষণ শুরু করেন এবং দখলদার বাহিনীর বাকি অংশের উপর হামলা চালান। আক্রান্ত হওয়ার পর ইসরায়েলি বাহিনী তাদের বিকল হওয়া সাঁজোয়া যানটি উদ্ধারের জন্য যুদ্ধবিমান ও ড্রোনের সহায়তা নেয়। আকাশপথের এই সুরক্ষাকে কাজে লাগিয়ে তারা হাদ্দাথা শহরের কেন্দ্রে প্রবেশের জন্য একটি রিমোট কন্ট্রোলড বা বিস্ফোরক বোঝাই চালকবিহীন যান পাঠায়। বিবৃতিতে বলা হয়, দুপুর 2:10 দিকে হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলার মাধ্যমে ওই চালকবিহীন যানটিকে আঘাত করে। রকেটের আঘাতে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে হাদ্দাথা শহরে প্রবেশের আগেই বিকল হয়ে পড়ে। লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইসরায়েলি বাহিনী রাস্তার পাশেই যানটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয়। হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন ও তার জনগণকে রক্ষা এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন ও সাম্প্রতিক হামলার দাঁত ভাঙা জবাব দিতেই এই অপারেশন চালানো হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচন কেবল একটি আঞ্চলিক রাজনৈতিক প্রতিযোগিতার ফল নয়, এটি দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক রাজনীতির গভীরে বহুদিন ধরে জমে থাকা এক নীরব বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে ভারতের ধর্মনিরপেক্ষ ব্যতিক্রম হিসেবে উপস্থাপন করা হয়েছে। উত্তর ভারতের প্রকাশ্য হিন্দুত্ববাদী রাজনীতির বিপরীতে বাংলা ছিল নাকি বুদ্ধিবৃত্তিকতা, উদারতা, সাহিত্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিশেষ ভূখণ্ড। কিন্তু নির্বাচনের ফলাফল দেখিয়ে দিল, এই আত্মপরিচয়ের ভেতরেও এমন কিছু সাংস্কৃতিক স্তর ছিল যা সম্পূর্ণ নিরপেক্ষ বা সমান অন্তর্ভুক্তিমূলক ছিল না। বিজেপির উত্থান সেই গোপন বাস্তবতাকেই প্রকাশ্যে নিয়ে এসেছে। ডেইলি সাবার বিশ্লেষণ থেকে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। ভারতের অন্যান্য রাজ্যে বিজেপির সাফল্যকে সাধারণত সংগঠন, কল্যাণমূলক রাজনীতি, হিন্দু জাতীয়তাবাদ কিংবা বিরোধী দলের দুর্বলতার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টি এত সরল নয়, কারণ এখানে বিজেপির উত্থান কেবল একটি রাজনৈতিক দলের ভোট বৃদ্ধি নয়, বরং একটি বাংলার দীর্ঘদিনের সাংস্কৃতিক আত্মপরিচয়ের ভেতর লুকিয়ে থাকা
অসমতার প্রকাশ। এই নির্বাচন দেখিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষ বাঙালি সংস্কৃতি বলে যে ধারণাটি বহু দশক ধরে প্রতিষ্ঠিত ছিল, সেটি বাস্তবে কতটা নিরপেক্ষ ছিল এবং কতটা একটি বিশেষ সাংস্কৃতিক আধিপত্যের উপর দাঁড়িয়েছিল। বাংলা ঐতিহাসিকভাবে একটি অভিন্ন সাংস্কৃতিক অঞ্চল ছিল। ১৯৪৭ সালের দেশভাগের আগে পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা একই ভূখণ্ডের অংশ ছিল। দেশভাগের পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়ে পরে বাংলাদেশে রূপান্তরিত হয়, আর পশ্চিম বাংলা ভারতের অঙ্গরাজ্য হিসেবেই থেকে যায়। কিন্তু রাজনৈতিক বিভাজন সত্ত্বেও ভাষা, সাহিত্য, সঙ্গীত, সাংস্কৃতিক স্মৃতি এবং পারিবারিক যোগাযোগ দুই বাংলার মধ্যে আজও গভীরভাবে যুক্ত। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ২,২০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবর্তন কখনো কেবল একটি প্রাদেশিক বিষয় হয়ে থাকে না, এর প্রভাব বাংলাদেশ সহ পুরো অঞ্চলের উপর পড়ে। দীর্ঘদিন ধরে বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত সমাজ, যাকে সাধারণভাবে ভদ্রলোক শ্রেণী বলা হয়, নিজেদেরকে ভারতের সবচেয়ে উদার ও ধর্মনিরপেক্ষ সামাজিক শক্তি হিসেবে কল্পনা করেছে। এই ভদ্রলোক সংস্কৃতির উৎপত্তি ঔপনিবেশিক আধুনিকতা, ইংরেজি শিক্ষা এবং ১৯ শতকের হিন্দু সমাজ সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। তারা এমন একটি বাঙালি পরিচয় নির্মাণ করেছিলেন যা নিজেকে সার্বজনীন বলে দাবি করত, কিন্তু সেই সার্বজনীনতার ভেতরেও ছিল এক ধরনের নীরব হিন্দু সাংস্কৃতিক কাঠামো। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেন সেটি স্বাভাবিকভাবেই সবার প্রতিনিধিত্ব করে, অথচ সেই সংস্কৃতির কেন্দ্রে ছিল মূলত উচ্চবর্ণ হিন্দু মধ্যবিত্ত অভিজ্ঞতা। সমস্যাটি এখানেই, কারণ যখন কোনো একটি সম্প্রদায়ের সামাজিক অভিজ্ঞতা পুরো জাতীয় বা আঞ্চলিক সংস্কৃতির মানদণ্ড হয়ে যায়, তখন অন্য সম্প্রদায়ের অভিজ্ঞতা স্বাভাবিকভাবেই প্রান্তিক হয়ে পড়ে। পশ্চিমবঙ্গে মুসলমানরা সংখ্যায় বিশাল হলেও তাদের সাংস্কৃতিক উপস্থিতি দীর্ঘদিন ধরে অতিরিক্ত দৃশ্যমান হয়ে উঠলে তা নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। মুসলমানদের গ্রহণযোগ্যতা অনেক সময় নির্ভর করেছে তারা কতটা নিজেদের মুসলিম পরিচয়কে কম প্রকাশ করছেন তার উপর। অর্থাৎ ভালো মুসলমান ছিলেন সেই ব্যক্তি যিনি মূলধারার হিন্দু আবহের বাঙালি সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারতেন। এই বাস্তবতা বোঝার জন্য পশ্চিমবঙ্গে সংস্কৃতি ও ধর্মের সম্পর্কটি বিশ্লেষণ করা জরুরি। উদাহরণ হিসেবে দুর্গাপূজাকে দেখা যায়। দুর্গাপূজা নিঃসন্দেহে একটি হিন্দু ধর্মীয় উৎসব, কিন্তু পশ্চিমবঙ্গে সেটিকে প্রায়শই বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য বা সভ্যতা হিসেবে উপস্থাপন করা হয়। ফলে এটি কেবল ধর্মীয় আচার হিসেবে নয়, বরং সমগ্র বাঙালিত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পায়। বিপরীতে মুসলমানদের দৃশ্যমান ধর্মীয় চর্চা, যেমন হিজাব, মাদ্রাসা, ইসলামী রাজনৈতিক ভাষা কিংবা ধর্মীয় সমাবেশ, প্রায় ধর্মীয় রক্ষণশীল বা সাম্প্রদায়িক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানেই ধর্মনিরপেক্ষতার ভেতরে একটি সাংস্কৃতিক বৈষম্য তৈরি করে। এক সম্প্রদায়ের ধর্ম সংস্কৃতিতে রূপান্তরিত হয়, আর অন্য সম্প্রদায়ের ধর্ম দৃশ্যমান অন্যত্ব হিসেবে থেকে যায়। বিজেপি এই বাস্তবতা সৃষ্টি করেনি, বরং বহুদিনের নীরব সাংস্কৃতিক কাঠামোকে রাজনৈতিকভাবে সংগঠিত করেছে। পশ্চিমবঙ্গে হিন্দু উদ্বেগ, জনসংখ্যাগত আতঙ্ক, সীমান্ত প্রশ্ন এবং মুসলিম দৃশ্যমানতাকে বিজেপি নতুন ভাষায় প্রকাশ করেছে, কিন্তু সেই ভাষার ভিত্তি আগে থেকেই সমাজে উপস্থিত ছিল। বিজেপি কেবল সেটিকে আরও সরাসরি ও আগ্রাসী রাজনৈতিক রূপ দিয়েছে। এই কারণেই বিজেপির উত্থানকে শুধুমাত্র ধর্মনিরপেক্ষ বাংলার পতন বলে ব্যাখ্যা করলে বিষয়টি অসম্পূর্ণ থেকে যায়। কারণ পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষতার মধ্যেও এমন কিছু কাঠামোগত সীমাবদ্ধতা ছিল যা মুসলমানদের সম্পূর্ণ সমান সাংস্কৃতিক স্বীকৃতি দেয়নি। মুসলমানদের রাজনৈতিকভাবে বামপন্থী বা উদারপন্থী শক্তির অংশ হলেও সামাজিকভাবে অনেক সময় নিজেদের পরিচয় গোপন বা নিয়ন্ত্রিত রাখতে বাধ্য বোধ করেছেন। প্রকাশ্য মুসলিম পরিচয় যত কম দৃশ্যমান হয়েছে, তত বেশি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এই সাংস্কৃতিক বাস্তবতা কেবল ভারতের সমস্যা নয়, বাংলাদেশের সঙ্গেও এর
গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশ নিজেও ঔপনিবেশিক বাংলার একই বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য থেকে ধর্মনিরপেক্ষতার ভাষা উত্তরাধিকার হিসেবে পেয়েছে। যদিও বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, তবুও এখানেও সংস্কৃতি ও ধর্ম নিয়ে এক ধরনের দ্বৈততা কাজ করে। বাংলা নববর্ষ, রবীন্দ্রসঙ্গীত বা কিছু নির্দিষ্ট সাংস্কৃতিক চর্চাকে আলোকিত বাঙালিত্ব হিসেবে দেখা হয়, অথচ দৃশ্যমান ইসলামী চর্চাকে অনেক সময় সন্দেহ, পশ্চাৎপদতা বা রাজনৈতিক আতঙ্কের চোখে দেখা হয়। ফলে ধর্মনিরপেক্ষতা অনেক সময় সমদূরত্বের নীতি হিসেবে কাজ না করে নির্বাচিত সাংস্কৃতিক বৈধতার মাধ্যমে পরিচালিত হয়। পশ্চিমবঙ্গের নির্বাচন তাই বাংলাদেশেও গুরুত্বপূর্ণ প্রতিধ্বনি তৈরি করে, কারণ দুই বাংলার মধ্যে কেবল ভাষাগত সম্পর্ক নয়, বরং বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আদান প্রদানও গভীর। সীমান্ত রাজনীতি, নাগরিকত্ব প্রশ্ন, অভিবাসন বিতর্ক এবং সীমান্ত হত্যার মতো বিষয়গুলো পশ্চিমবঙ্গকে ভারত বাংলাদেশ সম্পর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। বিজেপির রাজনীতি প্রায় বাংলাদেশি মুসলিম অভিবাসনকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করে। এর ফলে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতি সরাসরি বাংলাদেশের ভাবমূর্তি ও আঞ্চলিক সম্পর্ককে প্রভাবিত করে। বাঙালি ধর্মনিরপেক্ষতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর আত্ম উপলব্ধি। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের উদারপন্থী সমাজ নিজেদেরকে ভারতের সাম্প্রদায়িক বিবেক হিসেবে কল্পনা করেছে, কিন্তু সেই আত্মপরিচয় প্রায় মুসলমানদের অভিজ্ঞতাকে কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছে। মুসলমানদের নিয়ে আলোচনা হয়েছে সংখ্যালঘু হিসেবে, কিন্তু খুব কম ক্ষেত্রেই তাদের সাংস্কৃতিক অভিজ্ঞতা বাংলার মূল পরিচয়ের অংশ হিসেবে বিবেচিত হয়েছে। ফলে ধর্মনিরপেক্ষতা একটি সমতার ধারণা না হয়ে কখনো কখনো সাংস্কৃতিক শ্রেণীবিন্যাসে পরিণত হয়েছে। বিজেপির রাজনীতি এই শ্রেণী বিন্যাসকে আরও নগ্নভাবে সামনে এনেছে। যা আগে সংস্কৃতি নামে আড়ালে ছিল, তা এখন প্রকাশ্য রাজনৈতিক ভাষায় রূপ নিয়েছে। হিন্দু স্বার্থ, জনসংখ্যাগত ভারসাম্য, অনুপ্রবেশকারী কিংবা সীমান্ত নিরাপত্তার মতো শব্দগুলো এখন আর কেবল ডানপন্থী প্রচারণা নয়, এগুলো বহুদিনের সাংস্কৃতিক উদ্বেগের রাজনৈতিক রূপান্তর। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দক্ষিণ এশিয়ায় ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ কি হতে পারে? শুধুমাত্র সহনশীলতার স্লোগান দিয়ে কি প্রকৃত সমতা তৈরি সম্ভব? যদি একটি সম্প্রদায়ের ধর্মীয় চর্চা সভ্যতা ও ঐতিহ্য হিসেবে গ্রহণযোগ্য হয়, আর অন্য সম্প্রদায়ের ধর্মীয় চর্চা সবসময় দৃশ্যমান ধর্মীয় পরিচয় হিসেবে চিহ্নিত থাকে, তাহলে সেই ধর্মনিরপেক্ষতা কতটা নিরপেক্ষ? পশ্চিমবঙ্গ নির্বাচন এই অস্বস্তিকর প্রশ্নগুলোকে সামনে এনেছে। এটি দেখিয়ে দিয়েছে যে সাংস্কৃতিক আধিপত্য অনেক সময় রাজনৈতিক আধিপত্যের চেয়েও গভীর। রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন হতে পারে, কিন্তু সংস্কৃতির ভেতরে লুকিয়ে থাকা অসমতা দীর্ঘস্থায়ী হয়। বিজেপির উত্থান সেই অসমতার উপর দাঁড়িয়ে তৈরি হওয়া রাজনৈতিক বাস্তবতা। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ সম্ভবত নির্ভর করবে এই সত্যকে স্বীকার করার উপর যে ধর্মনিরপেক্ষতা কেবল রাষ্ট্রের নিরপেক্ষতা নয়, এটি সাংস্কৃতিক সমতারও প্রশ্ন। যদি কোনো সমাজ সত্যি বহুত্ববাদী হতে চায়, তবে তাকে স্বীকার করতে হবে যে সংখ্যাগরিষ্ঠ সংস্কৃতিকে স্বাভাবিক এবং সংখ্যালঘু সংস্কৃতিকে বিশেষ হিসেবে দেখার প্রবণতা নিজেই এক ধরনের নীরব বৈষম্য। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন তাই শুধু একটি নির্বাচনী ফল নয়, এটি দক্ষিণ এশিয়ার উদারপন্থী কল্পনার ভেতরে জমে থাকা দ্বন্দ্বের প্রকাশ। বহুদিন ধরে যে সাংস্কৃতিক ব্যাকরণকে ধর্মনিরপেক্ষ বলে উপস্থাপন করা হয়েছে, নির্বাচন সেটির ভেতরের ক্ষমতার সম্পর্ককে উন্মুক্ত করে দিয়েছে। এখন প্রশ্ন হল, বাংলা ও দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কি আরও অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক ধারণার দিকে এগুবে, নাকি সংখ্যাগরিষ্ঠ সাংস্কৃতিক আধিপত্য আরও প্রকাশ্য রাজনৈতিক রূপ নেবে?